চারদিকে ঘুরছে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড কি বলতে চাইছে? রাদারফোর্ড বলতে চাইছে কি, যে একটা পরমাণুর ম্যাক্সিমাম প্লেস হচ্ছে ফাঁকা, মানে অ্যাটমের ম্যাক্সিমাম প্লেসই হচ্ছে ফাঁকা, তার মাস যেটা, টোটাল মাস যেটা অ্যাটমের, সেটা সেন্টারে কনসেন্ট্রেট করা আছে, মানে সেন্টারে অবস্থান করছে, সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। টোটাল মাস বলতে কি বোঝাচ্ছে? প্রোটন এবং নিউট্রনের যোগফলের ভর, প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। এবারে নিউক্লিয়াসকে সেন্টার করে চারদিকে বিভিন্ন কক্ষপথ আছে, যেটাকে ইংলিশে বলি অরবিট। এই অরবিটে বিভিন্ন ধরনের ইলেকট্রন কি করতে থাকে, ওর চারদিকে ঘুরতে থাকে, যেমন ছবিটা দেখালাম সূর্যের চারদিকে প্ল্যানেট, সেরকম। এবার রাদারফোর্ডের বক্তব্য ছিল কি ছিল, যে ইলেকট্রনটা যখন এরকম করে ঘুরছে, মানে একটা নিউক্লিয়াসের চারদিকে ঘোরার চেষ্টা করছে, ঘুরতে 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 ও নিউক্লিয়াসে এসে আছড়ে পড়বে। কিরকম জিনিস? ধরো একটা জিনিসকে তুমি ধরো 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা সুতোতে একটা ঢিল লাগিয়েছো, এবং কি করছো, সেটাকে তোমার আঙুল দিয়ে বন্ধন করে ঘোরাচ্ছ। এবার যত একবার করে ঘোরাচ্ছ সুতোটাকে তুমি পাকাচ্ছ, তাহলে 10 সেন্টিমিটারের দৈর্ঘ্য কমবে কি কমবে না? কমবে। কমবে তো। এবার কমতে কমতে একসময় ইটটা তোমার হাতে চলে আসবে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। বাকিদের ক্লিয়ার হয়েছে আমার যেটা বলতে চাইলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে ইলেকট্রন যদি ইটটা হয় এবং তোমার আঙুলটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে ওই যে দড়ির দূরত্বটা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, ঠিক আছে? হ্যাঁ স্যার। সর্দি ক্লিয়ার? সর্দি আছে নাকি ক্লাসে? হ্যাঁ সর্দি, স্যার। ও সর্দি ক্লাসে আছে, ভেরি গুড। সর্দি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ অভিজিৎ বলো। না তো, ও না স্ক্রিন স্যার, স্ক্রিন দেখাচ্ছে না স্ক্রিন শেয়ার। স্ক্রিনটা অফ আছে, বললাম তো আমি স্ক্রিনটা অফ রেখেই পড়াচ্ছি, পরে স্ক্রিনটা দেখাচ্ছি। আগে আমি আমি আমার কথাগুলো আগে ইয়েস বা নোতে ক্লিয়ার করো, তারপর ওটা দেখাতে 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে। তার মানে আমি বলছি একটা ইটকে একটা দড়ি দিয়ে বেঁধে আমার আঙুলের সাথে দড়ি আরেকটা এন্ড বেঁধে ঘোরাচ্ছি, এবং যত ঘোরাচ্ছি দড়িটা আমার আঙুলে পাকিয়ে যাচ্ছে, তার মানে ইটটা আলটিমেটলি ঘুরতে ঘুরতে আমার সাথে চলে আসবে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। ইলেকট্রন, রাদারফোর্ডের বক্তব্য, ইলেকট্রন এরকম বন করে নিউক্লিয়াসে ঘুরতে 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 একসময় কি হবে, প্রোটন আর নিউট্রনের যে নিউক্লিয়াস জায়গাটায়, ওখানে আছড়ে পড়বে, ওখানে ধাক্কা মারবে। বাস্তবে কি তাই হয়? কোনোদিন দেখেছো ইলেকট্রনকে ধাক্কা মারতে প্রোটনের সাথে? পড়েছো কোথাও ছোটবেলা থেকে? না স্যার। পড়োনি? না স্যার। তোমরা না দেখেছো স্যার। ইলেকট্রন অনন্তকাল ধরে একটা নির্দিষ্ট অরবিট দিয়ে ঘুরেই যাচ্ছে, যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যাচ্ছে। এবার এখানে তাহলে কি হলো, রাদারফোর্ড যা বলেছে তার সাথে একটা ভুল জিনিস আসছে। ভুল জিনিস আসছে মানে রাদারফোর্ড যেটা বলেছে সেটা 100% সত্যি নয়। রাদারফোর্ড আরো বলেছে যখন ওই ইলেকট্রনটা এরকম করে ঘুরছে, একবার একটা পাক দেওয়ার পর সে কি করছে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মানে তড়িৎ চুম্বকীয় শক্তি রেডিয়েট করছে, মানে বিকিরিত করছে। মানে একবার ধরো আমি একটা দড়িটা একবার পাকালাম, তাহলে সে কি করলো, কিছু এনার্জি ছেড়ে দিল বাইরে, আবার পাকালাম আরো কিছু এনার্জি ছেড়ে দিল। ঠিক ইলেকট্রনও তাই করে। বাস্তবে এটা হয় না। এবার এটাকে ভুলকে প্রমাণ করলো, এটাকে প্রমাণ করলো সায়েন্টিস্ট নীল বোর। এই অবধি কোনো কোশ্চেন আছে কেন ভুল আসছে? স্যার আর একবার বলুন হ্যাঁ একটু, স্যার। কোনটা? ওই সেকেন্ড ভুলটা। না এই বলছি, আমি যত দড়ি পাকাচ্ছি ইটটা কি করছে, কিছু পরিমাণ এনার্জি ছেড়ে দিচ্ছে। এবার যত এনার্জি ছাড়বে আস্তে আস্তে তো এনার্জি কমতে থাকবে। হ্যাঁ স্যার। ইলেকট্রনে কি এরকম এনার্জি কমে যায় বর্ণন করে ঘোরার সময়? না না তো। স্যার। না। কিন্তু রাদারফোর্ড বলেছিল ইলেকট্রন একটা করে পাক দেয়, নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, এবং ইটটা ছোট হয়ে যাচ্ছে ক্রমশ, সেরকমই মানে ইটটা ছোট মানে ইটের দড়ির দৈর্ঘ্যটা ছোট হয়ে যাচ্ছে, এবং যত একবার করে পাক দিচ্ছে ও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ছাড়ছে, একবার করে ঘুরলো ছাড়ছে, একবার করে ঘুরলো ছাড়ছে। তাহলে আলটিমেটলি ওর প্রথমে যা ছিল তার থেকে ক্রমশ কমে যাওয়া উচিত, এবং কমতে 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 একসময় নিউক্লিয়াসে ধাক্কা মারা উচিত। কিন্তু বাস্তবে কি এটা হয়? কোনোদিন দেখেছো অ্যাটম এরকম? না না স্যার। না। না দেখোনি। তাহলে এটা তাহলে ভুল। এবার প্রশ্ন হলো ভুল যদি হয় তাহলে তাহলে ঠিকটা কি? তাহলে আমি ঠিকটাকে কিভাবে দেখবো? মানে আমার যদি এটা ভুল হয় এবং বাস্তবে যদি এই ঘটনাটা না ঘটে থাকে, তাহলে ঠিকটা আমি কিভাবে দেখবো? এই ঠিকটাকে মানে এই ঘটনাটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করলেন নিলস বোর। বোরের পস্টুলেট বলি বা বলের তত্ত্ব বলি। বোর কি বললো,
ফার্স্ট পয়েন্ট আমি পড়াচ্ছি। ফার্স্ট আমাদের সমস্যা কি ছিল? দড়ির দৈর্ঘ্য ক্রমশ ছোট হচ্ছে, মানে দড়ি যত ঘুরছে তত নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে দূরত্ব কমছে। ফার্স্ট পস্টুলেট বলছে, দেখো পস্টুলেটটা ফার্স্টটা কি বলেছে, বলছে ইলেকট্রন কুড রিভলভ ইন এ সার্টেন স্টেবল অরবিট। তার মানে তুমি দড়িটা যতই পাকাও না কেন, দড়ির কিন্তু দৈর্ঘ্য কমছে না উইদাউট এমিশন অফ এনার্জি, এবং সে আর এনার্জিও সে ছাড়ছে না। বোঝা গেল? ফার্স্ট পয়েন্টটা বোঝা গেল? যেটা আমি বলছিলাম নিলস বোর বললো না এটা হবেই না, রাদারফোর্ড যেটা বলেছে ভুল। কি বলতে চাইলো? বলছে ইচ অ্যাটম হ্যাজ এ সার্টেন ডেফিনিট স্টেবল স্টেট। প্রত্যেক অ্যাটমের একটা নির্দিষ্ট স্টেবল বলতে স্থির অবস্থা বা ইকুইলিব্রিয়াম অবস্থা থাকে, এবং ইচ পসিবল স্টেট হ্যাজ ডেফিনিট টোটাল এনার্জি। মানে ইলেকট্রন যে অরবিটে ঘুরছে সেই অরবিটে একটা ডেফিনিট এনার্জি থাকছে, সেই এনার্জিটা কখনো কমবেও না বাড়বেও না, এবং এই এনার্জি এই স্টেট এই অরবিট বা এই অংশটাকে আমরা বলছি স্টেশনারি স্টেট। ওমা দরজাটা বন্ধ করো। সরি ফর ডিস্টার্বিং। কোথায় ছিলাম? ইলেকট্রনটা যদি একটা নির্দিষ্ট অরবিটে ঘুরতে থাকে তাহলে কি হবে? সে এনার্জি ছাড়বেও না, এনার্জি ধরবেও না, এনার্জি ছাড়বে না, একই জায়গায় ঘাটছে, এবং তার টোটাল এনার্জি কি থাকে? অলওয়েজ সেম থাকে, যে অরবিটে ঘুরছে, যে কক্ষপথে ঘুরছে, যার সেই অরবিটটা বা সেই কক্ষপথটাকে আমরা বলি স্টেশনারি স্টেট। এবং এই যে ঘুরছে, সেকেন্ড পস্টুলেট বর কি বলছে? এটা যেহেতু স্টেবল অরবিট, স্টেবল অরবিট বলতে এটা কোনো স্থির, মানে এটাকে আমরা বলি সুস্থির অবস্থা, বাংলায় বলি সুস্থির। ওই যে ইলেকট্রন অ্যারাউন্ড নিউক্লিয়াস দোজ অরবিট, কোন কোন যে কোনো অরবিটে ঘুরবে না, কোন অরবিটে ঘুরবে? যে অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভালো করে দেখো কোন কোন অরবিটে ঘুরবে, যে অরবিটে ঘুরলে ওর অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হবে এর এই এন এইচ বাই 2 পাই, তার ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল মানে এন এর ভ্যালু ফ্র্যাকশন হলে হবে না, ভগ্নাংশ হলে হবে না, 1 2 3 4 এরকম যদি হয় তাহলে সেরকম নির্দিষ্ট অরবিটে ইলেকট্রন ঘুরতে পারবে। তার মানে এটাকে আমরা বলবো কোয়ান্টাইজ। কোয়ান্টাইজ মানে এটা কি? কোয়ান্টাইজ মানে হচ্ছে ডেফিনিট ভ্যালু, নির্দিষ্ট ভ্যালু থাকবে সেখানে। তুমি কোন রকম ভাবে, মানে ধরো ঈশিতার রোল নাম্বার 6, প্রবীরের রোল নাম্বার ধরো 2, আমার মনে নেই, প্রবীরের আগের রোল নাম্বারটা মনে আছে, তো এটা ইলেকট্রিক্যাল 2 বললেই সবার আগে প্রবীরের নামটাই মাথায় আসবে, আর সিভিল 6 বললে আমার ঈশিতার নামটাই মাথায় আসবে, কারণ এটা হলো ডেফিনিট জিনিস। তো এই ডেফিনিট জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এই ডেফিনিট জিনিস আছে চেঞ্জ। আমি কখনো বলবো না সিভিল 6 বলে অনন্যাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো না, সিভিল 6 মানে ঈশিতাকে অ্যাটেন্ডেন্স দেবো। তো এই ডেফিনিট জিনিসটাকে আমরা বলি কোয়ান্টাইজ, এবং সেই ডেফিনিট জিনিসটা যদি ঘটে, ইলেকট্রন যদি সেই ডেফিনিট পথে, যেটা যে অরবিটের জন্য যে ডেফিনিট জায়গাটা আছে সেটাই যদি ঘুরতে থাকে, এবং তার তার ভ্যালু কত হবে? n nh বাই 2 পাই। n যদি 2 হয় 2h বাই 2 পাই, যদি এটা ঈশিতা হয় তাহলে 6h বাই 2 পাই, যদি এটা অনন্যা হয় 2h বাই 2 পাই, প্রবীর হলে, প্রবীরের রোল নাম্বার ভুলে গেছি আবার, সরি, সেই অনুযায়ী 2 পাই। তো এই ডেফিনিট মোমেন্টাম নিয়ে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ নিয়ে যদি ঘুরতে থাকে ইলেকট্রন, তাহলে সেই অরবিট গুলোকে আমরা বলবো স্টেবল অরবিট, এবং তার একটা নির্দিষ্ট এইচ এর ভ্যালু থাকবে। আর বলছে বোরস থার্ড পস্টুলেট বলছে যে ইলেকট্রন মাইট টেক ট্রানজিশন। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইলেকট্রন কি হতে পারে? নিচের অরবিট থেকে উপরের অরবিট যেতে পারে। এবার সেটা দেখাচ্ছি তোমাকে। দেখো এই ছবিটা ক্লিয়ার দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার তুমি কি করে বুঝছো এটা নিউক্লিয়াস? এর সেন্টারে নিউট্রন প্রোটন আছে, আর চারদিকে সবুজ গুলো হচ্ছে ইলেকট্রন। আচ্ছা এর চারদিকে কটা কক্ষপথ দেখতে পাচ্ছ তোমরা? 3টে। 3টে। তার মানে ধরো এই ইলেকট্রন, 3টে। যেখানে আমি কার্সার রেখেছি, এই ইলেকট্রনটা এই কক্ষপথ বরাবর ঘুরতেই থাকবে, ঠিক আছে? এবং এটা প্রথম কক্ষপথ, তাহলে n এর জায়গায় 1 বসবে, h বাই 2 পাই। এটা দ্বিতীয় কক্ষপথ, n এর জায়গায় 2 বসবে, 2h বাই 2 পাই। ও কিন্তু এই ঘোরার সময় কোনোভাবেই হার্ড বা ইলেকট্রনে ধাক্কা মারবে না, ও এরকম অনন্তকাল ধরে ঘুরতেই থাকবে। কি হতে পারে? এবার বাইরে থেকে কোনো এনার্জি দিলাম,
তখন কি হবে, এক্সাইটেড হবে, উত্তেজিত হবে, কারণ এক্সট্রা এনার্জি পেয়ে গেছে। এবার এর যা এনার্জি তার থেকে বেশি হয়ে গেছে, তখন ও ওখানে থাকতে পারবে না, তখন কোথায় চলে যাবে, যে এনার্জি যে কক্ষপথেও ওই যে এনার্জিটা আমি দিয়েছি সেই কক্ষপথের সমান ভ্যালু পাবে, সেই কক্ষপথেও চলে যাবে। ধরো আমি যে এনার্জিটা দিচ্ছি 1 নম্বর ইলেকট্রনকে, সে হয়তো 1 নম্বরে থাকতে পারছে না, কারণ 1 নম্বরের এনার্জি অতটা নয়, তাহলে ও কি করবে, উত্তেজিত হয়ে গিয়ে 3 নম্বরে চলে যাবে। বুঝতে পারলাম? আবার স্যার বুঝলাম, একবার দেখো বলুন। এই প্রত্যেকটা সার্কেলের তো নির্দিষ্ট এনার্জি আছে, সেই এনার্জি নিয়েও হুম। ইলেকট্রনটা, এই এনার্জিটা কখনো চেঞ্জ হবে না। এবার তুমি বাইরে থেকে যদি কোনো কিছু দাও, ধরো ফোর্স দিলে, গরম করলে, হিট দিলে, তাহলে এনার্জি বাড়বে তো হুম। ইলেকট্রনটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যদি এনার্জি বাড়ে তখন কি এই রাস্তায়ও থাকতে পারবে? না। ও আচ্ছা, তখনও আগে থাকতে পারবে না, হচ্ছে, তাই কারণ এটা তো? তো নির্দিষ্ট এনার্জি, তার চেয়ে হ্যাঁ। বেশি হয়ে গেছে। তখনও উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে গিয়ে কোথায় যাবে, ও দেখবে ওই এনার্জিটা কোন কক্ষপথে ও খুঁজে পাচ্ছে, সেই কক্ষপথে গিয়েও বসে থাকবে, চলে যাবে। ও আচ্ছা। ঠিক আছে, ধরো এই 1 নম্বর ইলেকট্রনটা যে এনার্জি দেওয়ার পর সে হয়তো দেখলো যে এনার্জিটাও পেয়েছে এক্সট্রা উত্তেজিত হওয়ার পর, সেটা কোথায় পাচ্ছে, 3 নম্বরে, তখনও কোথায় চলে যাবে, 3 3 নম্বরে। নম্বর। এই যে ওকে। ট্রানজিশন, এই যে ট্রানজিশন কথাটা বলা হচ্ছে, এই ট্রানজিশনের জন্য এনার্জি পরিবর্তন হয়, আদারওয়াইজ কিন্তু এনার্জি পরিবর্তন হয় না। এই পরিবর্তনটাকে দেখো E1 মাইনাস ER দিয়ে লেখা হয়েছে, এবং সেটার ভ্যালু কত, এইচ নিউ। মানে তুমি যে এনার্জিটা দিচ্ছ সেটা একটা ওয়েভ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ফ্রিকোয়েন্সি এবং প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট গুণ করলে আমি এই এনার্জি ডিফারেন্সটা পাবো। মানে ধরো এটার ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু ধরো 10, ডিফারেন্স কত, 5। এই 5-এর ভ্যালুটা কিন্তু এই এইচ নিউ এর সমান হবে, কার সমান হবে, এইচ এই। নিউ। এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, হুম। আর নিউ মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এসছে, এনার্জিটা এসছে। ঠিক আছে, এবার আর কিছু প্রশ্ন থাকলে করে ফেলো তাড়াতাড়ি, যাদের যা প্রশ্ন আছে করে ফেলো, কারণ বাকিগুলো পুরো ম্যাথমেটিক্স, কিছু বোঝার নেই বিশেষ কিছু। স্যার প্রশ্ন থাকলে করে স্যার ফেলো। বলছি হ্যাঁ বলো। স্যার বলছি এই এই যে বোর পস্তুলেট যাই হোক, এইগুলো হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম। হ্যাঁ, তা হ্যাঁ এবার কিন্তু ভুলে সেখানে গেছো unfortunately। না সেইটার মোটামুটি যা মানে লেখা ছিল পস্তুলেট গুলো, সেইগুলোই যদি আমি রিপিট করি, এই বইয়ের ভাষাই হতে হবে না, সেইটা হলে হবে? না না, পস্টুলেট দেখে নেবে, কেমিস্ট্রির কিছু এক্সট্রা টার্ম ইউজ করা আছে, এটা বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে, কেন কেমিস্ট্রি আর আহ, ফিজিক্সের দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা, তো তো একটু হ্যাঁ হ্যাঁ, আমি মিলিয়ে নেবে। আমি দেখছি ওখানে প্লাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে কে দেওয়া ছিল, এখানে দেওয়া আছে মনে হয় এইচ। এইচ দেওয়া না, আছে, এইচ প্লাঙ্কস দেওয়া কনস্ট্যান্ট আছে। কে দেওয়া থাকবে না, প্লাঙ্কস কনস্ট্যান্ট অলওয়েজ এইচ দিয়ে চিহ্নিত করা হয়, স্মল এইচ দিয়ে, ওটা কখনো কে হ্যাঁ দেওয়া ওই, থাকবে না। না ওইখানে এইচই আছে মনে হচ্ছে, যাই হোক, ওইটা দেখে না, নিতে দেখে হবে। নিও, প্লাঙ্কস কনস্ট্যান্ট কখনো অন্য কিছু হবে না, প্লাঙ্কস কনস্ট্যান্ট মানে আমরা এইচ মানে প্লাঙ্কস কনস্ট্যান্টই বুঝবো, এই ভ্যালু নির্দিষ্ট, দেখো এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট হ্যাঁ নির্দিষ্ট ভ্যালু এটা। ঠিক আছে, এটা হ্যাঁ কেমিস্ট্রিতে আছে বলে হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করছি, কারণ অনেকে ভুলে গেছে। তাহলে আমি এগোই, অসুবিধা নেই আশা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিরা, না ঠিক স্যার, আছে। আপনি এগোন। হ্যাঁ বাকিরা বলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এগুলো তোমরা জানো বললে আমি ম্যাথামেটিক্যাল পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি, এবার এবার একটা জাস্ট ছোট ফিজিক্সের পার্ট দিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি জিনিসটা, বাকিটা খোঁজা। দেখো এই ইলেকট্রনটা সার্কুলার ট্র্যাকে ঘুরছে তো, আমি ছবি দেখাচ্ছি না, হ্যাঁ স্যার। ইলেকট্রনটা সেন্টারে ধরো প্রোটন নিউটন আছে, চারদিকে ইলেকট্রন ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে সার্কুলার ট্র্যাকে। আমি ইউনিট 1 একটা জিনিস পড়িয়েছিলাম, সার্কুলার ট্র্যাকে ঘোরার জন্য কি ধরনের ফোর্স দরকার হয়? স্যার কেন্দ্রমুখী আর কেন্দ্র বহির্মুখী ফোর্স দরকার হয়। ভেরি গুড। নামটা কি? ঠিকই বলেছো। অনিরুদ্ধ। নাম? অনিরুদ্ধ। হ্যাঁ, অনিরুদ্ধ। অনিরুদ্ধ। না না, তোমার নাম না, ফোর্সটার নাম কি? ও, বললাম তো কেন্দ্রমুখী আর না কেন্দ্র না না, বহির্মুখী বল। তুমি তো একটা জিনিস, কেন্দ্রমুখী বা কেন্দ্র অভিমুখী ফোর্স অনেক রকম হয়, পার্টিকুলার নাম আছে এই ফোর্সটার। ও কি ওই যে স্যার পিসুডো ফোর্স বলে যেটা, ওটার নামটা না হচ্ছে। না 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 না, পড়ো, মনে করে দেখো, পড়েছো তোমরা? হ্যাঁ, টার্মটা মনে আসছে না, অভিকেন্দ্রিক আর আমার ভিডিওটা অভিজিৎ দেখেছে, অভিজিৎ আমি ফোর্সটার নাম বলেছি, কি বলতো, দেখি কেমন দেখেছিস। সেন্ট্রিফুগাল। একদম সেন্ট্রিপিটাল, নট সেন্ট্রিফিউগাল।
ও আচ্ছা। সেন্ট্রিপিটাল বাইরের দিকে সেন্ট্রিপিটাল ঘুরতে পারে। দিস ইজ সেন্ট্রিপিটাল বা অপকেন্দ্র নয়, অভিকেন্দ্র। একদম ঠিক, নামটা ঠিক আছে, অভিকেন্দ্র বল। এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্যই একটা 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 নির্দিষ্ট জিনিসের কে কেন্দ্র করে একটা জিনিস চারদিকে ঘুরতে পারে এবং তার ডিরেকশন কোন দিকে থাকবে? কেন্দ্রমুখী। কেন কেন্দ্রমুখী? এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে অ্যাট্রাক্ট করবে, তাই কেন্দ্রমুখী। আবার এটা যাতে কেন্দ্রে এসে ধাক্কা না মারে তার উল্টো দিকে একটা ফোর্স ব্যালেন্স করবে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। এবার প্রশ্ন হলো, যদি সেন্ট্রিফিউগাল বাইরের দিকে থাকে তাহলে এখানে কি সেন্ট্রিপিটাল থাকতে পারে? না, কেন্দ্রের দিকে যে ফোর্সটা থাকছে সেটা হচ্ছে কুলম্বস ফোর্স, আর বাইরের দিকে যেটা থাকছে এটাকে ব্যালেন্স করছে সেন্টার, সেন্ট্রিফিউগাল। ম্যাথমেটিক্যালি দুটোই যেহেতু সেম, তাই আমি এখানে লিখতেই পারি সেন্ট্রিপিটালের জায়গায় সেন্ট্রিফিউগাল ফোর্সের মধ্যে লিখতেই পারি এটাকে। আর এটা দেখো চার্জ বাই ডিসটেন্স স্কয়ার, কুলম্বস লর ফর্মুলা তো, এই যে এটা দেখে নাও তো, দুটো চার্জের গুণফল হয় বাই ডিসটেন্স তাদের, তাই হয়তো কুলম্বস ল এফ যেটা লিখি আমরা। ইউনিট 3 দেখে না কেউ, বই থাকলে কার কাছে? ভুলে আছি স্যার, হ্যাঁ ভুলে বলো, আছি ভুলে গেছো? ভুলে গেছি। যাই হোক, কুলম্বস ল যেখানে পড়েছি দেখবে এফ ইকুয়াল টু যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আছে ওই এক্সপ্রেশনে দেখবে কিউ স্কয়ার পাবে। এখানে এখানে যদি ডিফারেন্ট আলাদা আলাদা কিউ হয় তাহলে দুটো কিউ এর গুণ হয়েছে। কোন কোন কিউ গুণ হয়েছে? প্রোটনের চার্জ জেডি আর ইলেকট্রনের চার্জ ই, এই দুটো পরপর গুণ হয়েছে। গুণ করার পরে তুমি পাচ্ছ কত? জেডি স্কয়ার। এমভি স্কয়ার, এখানে আর আর কেটে গিয়ে একটা আর কেটে গিয়ে নিচে আর পড়ে থাকছে, এই হচ্ছে এমভি স্কয়ার। এবার বোর পস্টুলেট অনুযায়ী আমি কি বলেছি? বোর পস্টুলেট অনুযায়ী অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বলেছি? nh/2 পাই। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে আর কি বলেছিলাম? mvr। এটা তোমরা ইউনিট 1 এ এই জন্য বলেছিলাম ইউনিট 1 গুলো ভালো করে একবার দেখো, মানে এইগুলো পুরোটাই ফিরে আসবে। দুটোকে সমান করে আমি আর এর ফর্মুলা বার করেছি, ঠিক আছে? বাকি সবকটা মান নির্দিষ্ট, শুধু n এর মান আর z এর মান পাল্টাবে। কি কি মান পাল্টাবে? n এবং z। কেন পাল্টাবে? n মানে হচ্ছে কোন অরবিটে আছো, যদি 1 নম্বরে থাকো 1, 2 নম্বরে থাকলে 2, আর z মানে কি ধরনের অ্যাটম নিচ্ছ। প্রত্যেক অ্যাটমের প্রোটনের নাম্বার 1 নয়, হাইড্রোজেনের জন্য 1, কিন্তু অক্সিজেনের জন্য কি 1 পাবে না, মানে সেই z কিন্তু পাল্টে যাবে। সেই অনুযায়ী আমাদের r এর মান নির্ভর করবে, মানে সেই অ্যাটমটার রেডিয়াস কতটা হবে, ঠিক আছে? এবার আমরা বোরের যে রেডিয়াস বলি সেটা কার জন্য ধরি? সেটা হাইড্রোজেনের জন্য ধরি। হাইড্রোজেন মানে যার n এর ভ্যালু 1, z এর ভ্যালু 1, তার যে মানটা দাঁড়ায় সেটা ফর্মুলাতে দেখো z আর 1 n বসিয়ে দিয়েছি, সেটার মান মুখস্থ রাখবে 0.53 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং মানে 10⁻10 মিটার, 10⁻10 মিটার। এবার তুমি ফার্স্ট অরবিটে, এটা সেকেন্ড অরবিট কি হয়ে যাবে? n এর জায়গায় 2 মানে 2 স্কয়ার, 4 ইনটু এটা এসে গেছে। থার্ড অরবিট কি হয়ে যাবে? n এর জায়গায় 3 স্কয়ার, তাই 9 ইনটু এটা এসে গেছে। এই অবধি কোনো প্রশ্ন? দেখে নাও তাড়াতাড়ি, এই অবধি কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি করো, তোমরা প্রশ্ন করো না বলেই প্রশ্ন থেকে যায়। এগুলো কিন্তু অঙ্ক থাকতে পারে, তখন কিন্তু আটকে যাবে, কি করে হলে বুঝতে পারবে না। এই ফর্মুলা গুলো মনে রাখবে। কোনটা বলো? ওই যেগুলো এটা ক্লিয়ার দেখাচ্ছিলেন। তো? জেড এর আর এর ফর্মুলাটা ক্লিয়ার তো? এখান থেকে আসলো, আর এর ফর্মুলা হচ্ছে এখান থেকে এসছে এইটা, আর এই দুটো ফর্মুলা ইউজ করে আর এর ফর্মুলাটা এসছে। আচ্ছা এবার তারপর বাকিগুলো সব সেম, তারপর n স্কয়ার আর z এর ভ্যালুটা শুধু চেঞ্জ হবে, n স্কয়ার আর z এর ভ্যালুটা, মানে কোন অরবিটে আছি তার উপর ডিপেন্ড করে আছে n এর ভ্যালু, আর কি অ্যাটম নিয়েছি তার উপর নির্ভর করে আছে z এর ভ্যালু। এবার হাইড্রোজেন নিয়েছি তাই z1, আর অরবিট যেহেতু ফার্স্ট তাই n1। এটাকে দেখো n এর জায়গায় 1, z এর জায়গায় যদি 1 বসাও দেখবে এইখানটা যা আসা উচিত সেটাই এসছে নিচে, এখানে a স্কয়ার এপসিলন নট পাই m e স্কয়ার। এবার এই m মানে হাইড্রোজেনের প্রোটনের মাস, h এর ভ্যালু তোমরা জানো, e মানে ইলেকট্রনের চার্জ, এপসিলন নট এর ভ্যালু তোমরা জানো, এগুলো সব বলে দিয়েছিলাম। এগুলো তুমি যদি ওখানে বসাও তাহলে r এর মান পাবে 0.53 অ্যাংস্ট্রম, মানে হাইড্রোজেনের প্রথম অরবিটের ব্যাসার্ধ কত? 0.53। এরপরে সেকেন্ড অরবিট কি হবে?
n স্কয়ার যেহেতু তার 4 গুণ হবে, থার্ড অরবিট কি হবে সেই n স্কয়ারের জন্য 9 গুণ হবে, ঠিক তাই এসছে দেখো 4 ইনটু ওটা 9 ইনটু ওটা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবার এই যে এমভি আর এমভিআর যেটা এখানে এখানে মার্ক করছি দুটো গোল, এখান থেকে এম আর আর টাকে যদি কোনাকুনি গুণ করো তাহলে ভি ইকুয়াল টু যেটা আসা উচিত সেটাই দেখো এখানে এসছে, নিজেরা একবার কোনাকুনি গুণ করে দেখে নাও। এসছে তো? স্যার এসেছে। আচ্ছা এবার এন এর জায়গায় যদি 1 বসাও, দেখি এখানে আর কিছু আছে কি না, যদি এবার এন এর জায়গায় 1 বসাও মানে আলটিমেটলি দেখো ফর্মুলাতে দে এটাতে এন আছে সমানুপাতি আসছে, এখানে এখানেও সমানুপাতি আসছে। এবার তুমি কি করলে, এখানে ফর্মুলাটা যখন পুট করছি এন কিন্তু ব্যস্তানুপাতি চলে আসছে। এবার তুমি বলে কি করে আসছে, এইচ 2 পাই এম, এখানে আমি আলটিমেটলি কি আনার চেষ্টা করছি, এই ভি এর ভ্যালুটা ইকুয়েশন 3 তে পুট করার চেষ্টা। ইকুয়েশন 3 কোথায় আছে আমি দেখিনি, এই পার্টিকুলার জায়গাটায় পুট করার চেষ্টা করছি, এই জায়গাটায় পুট করে এন এর ভ্যালু কত আসছে, জেড স্কোয়ার, মানে এই জায়গাটা ঠিক বুঝছে, জেড স্কোয়ার 2h এপসিলন নট 1/n। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে n এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, ব্যস্তানুপাতি হয়ে যাচ্ছে, মানে ভি এর সাথে ব্যস্তানুপাতি। তার মানে যেটা কম অরবিটে আছে তার যত ভেলোসিটি, যত আমি বেশি অরবিটে উঠতে থাকবো মানে কক্ষপথ যখন 1 থেকে 2 3 4 হতে থাকবে গতিবেগ ইলেকট্রনের কমে যাবে, বোঝা গেল? ইলেকট্রনের গতিবেগ কি হবে, কমে যাবে, এবং 1 নম্বর অরবিটে তার ভ্যালু কত হবে, এই ভ্যালুটা, এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, হাফ এম বি স্কোয়ার, হাফ এম এর জায়গায় জাস্ট গুণ করে বসিয়ে দিয়েছে, যেটা এখানে এক্সপ্রেশনটা ছিল এই জায়গাটা বসিয়ে দিয়েছে, হাফ এম বি স্কোয়ার সলভ করে তোমরা এখান থেকে পি পাচ্ছ যে অরবিটটা আছে সেটা কিরকম দেখতে হবে। এখান থেকে কি করেছি আমরা, ওয়াই দিয়ে একটা ইকুয়েশন সলভ করার চেষ্টা করেছি, যেখান থেকে একটা মাইনাস সাইন পাচ্ছি, এই ওয়াইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কে হচ্ছে কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি যোগ করে কত আসছে দেখো, টোটাল এনার্জি যোগ করে আসছে এইটা, মাইনাস দিয়ে আসছে, পোটেনশিয়াল এনার্জি যেটা আসছে তার অর্ধেক হয়ে যাচ্ছে জিনিসটা মাইনাসে। তার মানে কি হচ্ছে, যে পরিমাণ কাইনেটিক এনার্জি লস হচ্ছে ঠিক সেই পরিমাণও কিন্তু পোটেনশিয়াল এনার্জি গ্রো করছে, বাড়ছে। তো সেখান থেকে যখন আমরা এই ভ্যালুগুলোকে বসাই দেখো আবার আর ইকুয়াল টু এন স্কয়ার জেড ফর্মুলাটা ফিরত পেলাম, আর টোটাল এনার্জি ভ্যালু কত পেলাম, এইটা। তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, অঙ্কে রাখবে, আর এম এর ভ্যালু জেড এর ভ্যালু যেগুলো বলে দেওয়া থাকবে। তো এবার কি করছি, আমি এন এর জায়গায় একবার 1 বসাচ্ছি, এন এর জায়গায় 2 বসাচ্ছি, যদি আমি দুটোকে বিয়োগ করি তাহলে আলটিমেটলি রেজাল্ট পাবো এটা। স্যার এগুলো দিয়ে কি নিউমেরিক্যালস করতে দেবেন? আসতে পারে, ধরো এন এর জায়গায় ই এর জায়গায় 2 বসিয়ে একটা এক্সপ্রেশন পেয়েছি, ই এর জায়গায় 1 বসিয়ে একটা এক্সপ্রেশন পেয়েছি, এই দুটো এক্সপ্রেশন যদি সলভ করো তুমি এখান থেকে ফ্রিকোয়েন্সির একটা এক্সপ্রেশন পাবে, একটা ওয়েভ লেন্থের এক্সপ্রেশন পাবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য, মানে যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এনার্জিটাও ছাড়ছে। এগুলো আমি যেগুলো মার্ক করছি এগুলোকে অ্যাজ এ ফর্মুলা মনে রাখবে, ডেরিভেশন তোমাদের আসবে না, জাস্ট অঙ্ক লাগবে। এই আর এর মান হচ্ছে রিডব্যাক কনস্ট্যান্ট, এই রিডব্যাক কনস্ট্যান্টের নির্দিষ্ট মান আছে, ঠিক আছে। এই আর এর মানটা এখানে বসিয়ে যেটা পাচ্ছি এটাকে মাথায় রাখতে হবে তোমাদেরকে, জাস্ট মাথায় রাখতে হবে ভ্যালুগুলো, কেন অঙ্কে ডিরেক্ট ফর্মুলা দিয়ে আসবে, ব্যাস এইটুকুনি। এখান থেকে বিভিন্ন ধরনের সিরিজ পাবো, যেটা তোমাদের কেমিস্ট্রিতে আরো ডিটেইলস আলোচনা করা হয়েছে। নেক্সট টপিক হচ্ছে এনার্জি রিকোয়ার্ড টু রেজ অ্যান অ্যাটম ফ্রম ইটস নরমাল স্টেট টু এক্সাইটেড স্টেট, মানে একটা নরমাল অবস্থা থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়াটাকে আমরা বলি এক্সাইটেশন পোটেনশিয়াল এনার্জি। আর the ionization potential is the accelerating potential which makes the impinging electrons acquire sufficient energy to knock out the electron from the atom. তার মানে একটা ইলেকট্রনকে তুমি
ভালো করে দেখো, একটা ইলেকট্রনকে এই 1 নম্বর থেকে 2 নম্বর নিয়ে যাওয়াটাকে তুমি কিন্তু বলছো এক্সাইটেশন পোটেনশিয়াল। তুমি উত্তেজিত হচ্ছ, তাই 1 থেকে উপরে যাচ্ছ। আর এই ইলেকট্রনটা থেকে একেবারেই অরবিটটা থেকে একেবারেই ছেদ করে দেবা, মানে এই অরবিটে আর থাকবে না, ফ্রি হয়ে যাবে, সেটাকে আমরা কি পোটেনশিয়াল বলছি? আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, এই অবধি কারো কোয়েশ্চেন থাকলে বলো, তারপর আমি এক্সট্রা পড়াবো। থাকলে বলো, কার কি কোয়েশ্চেন আছে, কোন জায়গাগুলো অসুবিধা আছে বলে ফেলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, কোনো সমস্যা নেই। না বললে তোমাদের এই সেমিস্টারে আটকাবে। মানে সবাই চুপ, মানে সবাই হ্যাঁ, কিন্তু সেটা না বলতে হবে। এই ফর্মুলা গুলো এত ফাস্ট গেলে কি করে ধরবো স্যার? আস্তে আস্তে না করলে বুঝতে পারবো না। না, ফর্মুলাটা তো কিন্তু তোমাদের ডেরিভেশন নেই, তোমাদের মনে রাখতে হবে আমি গোল মার্ক গুলো। এবার এখান দিয়ে কিছু ঠিক অঙ্ক করতে হবে, অঙ্ক করলে তুমি বুঝবে ফর্মুলাটা কিভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে। মানে যেমন আগের ফর্মুলা গুলো কি ছিল, ধরো যেগুলো ক্লাস ইউনিট 1 এ করেছিলাম, যেমন ডাইমেনশন অ্যানালিসিস বলো, বা তোমাদের ধরো এই এবছরও করিয়েছি লেন্স মেকার ফর্মুলা, ধরো এগুলোর ডেরিভেশনটা মানে নেই। এবার তোমাদের ডেরিভেশন নেই, তোমাদের কি আছে, তোমাদের ফর্মুলা বলে দিচ্ছে, ছোট একটা অঙ্ক দিলেও ঠিকঠাক করে লজিক্যালি মেলাতে হবে। এবার তুমি যেটা বলছো, গুড কোয়েশ্চেন, সেটা আসছে কিভাবে, না বুঝলে কি করে অঙ্কটা করবো। তুমি যদি প্রথম থেকে ইকুয়েশন গুলো দেখো, প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু এখানে সাবস্টিটিউট করে করে আনা হয়েছে, এক্সট্রা কিছু করা হয়নি। কি করা হয়েছে, এই দুটোকে ক্রস মাল্টিপল করে এটাকে আনা হয়েছে। ঠিক আছে, কোন দুটোকে ক্রস মাল্টিপল করে, এমভি কে ক্রস মাল্টিপল করে, আর এই এমভি স্কোয়ারের এই জেডি স্কোয়ার এটাকে এখানে বসানো হয়েছে, দুটোকে মিলিয়ে, মানে এইটা আর এটাকে মিলিয়ে এটাকে আনা হয়েছে। এবার তোমাকে এটা হাতে বসাতে হবে, তুমি যতক্ষণ হাতে বসাবে তুমি কিন্তু মেলাতে পারবে না যে আদৌ এটা আসছে কিনা। কথাটা বলতে পারলাম? হ্যাঁ স্যার। এটাকে এই দুটোকে তোমাকে ইউজ করে দেখতে হবে আর এর মানটা আসছে কিনা। মানে তুমি ধরো, একটা কথা বলছি, এই যে ছোট আরটা আছে, এটা ক্রস মাল্টিপল করলে, যদি ক্রস মাল্টিপল করো তাহলে নিচে কত আসবে, এমভি স্কোয়ার। ক্রস মাল্টিপল করলে এখানে এমভি স্কোয়ার আসছে, তো বা একটা যদি ভি নাও এখান থেকে, তাহলে নিচে ভি আসছে, সেইটাকে পুট করে তোমাকে আরটা বার করতে হবে। দুটো ইকুয়েশন আমি বারবার বলছি, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এই দুটোকে ইউজ করে তোমাকে এই 3 নম্বর ইকুয়েশনটাকে আনতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, খাতায় করে দেখতে হবে। একবার করো, আটকালে আমি করে দেবো পরে। আবার ঠিক আছে। এখান থেকে যদি আমি প্রথম দুটোকে ইউজ করি, তাহলে এই ভেলোসিটি ইকুয়েশনটা আবার ফেরত পাবো। সেই ভেলোসিটি ইকুয়েশনটাকে আমি এখানে আবার বসাচ্ছে, আর এর মানটাকে এখানে বসাচ্ছে, বসিয়ে আমি কোথায় পাচ্ছি, বসিয়ে এই 4 নম্বর ইকুয়েশনটা আমি পাচ্ছি। এবার দেখো তুমি ভেলোসিটি পেয়ে গেছো, দেখো এখানে হাফ এমভি স্কোয়ারের জায়গায় ভেলোসিটির মানটা বসানো হচ্ছে, আর এখানে আর এর জায়গায় ওয়াই বসিয়ে এই মানটাকে বসানো হচ্ছে। সেখান থেকে তুমি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি পাচ্ছ। তাহলে 5 নম্বর ইকুয়েশন এটা 6 নম্বর ইকুয়েশন। এগুলো হাতে করতে হবে একবার, এই দুটোকে মিলিয়ে যোগ করলে তুমি 7 নম্বর ইকুয়েশন, এই এনার্জির ইকুয়েশনটা পাচ্ছ। এবার তোমাকে ইকুয়েশন যেগুলো নাম্বার লিখে দিলাম পিডিএফটা পাঠানোর পর, ওই ইকুয়েশন ধরে ধরে সলভ করতে হবে। যদি আটকায়, রোববার এসে ক্লিয়ার করে দিতে হবে সামনে বসে, যে স্যার এটা আমি করেছিলাম কিন্তু এটার পর না এটা আনতে পারছি না। এটা যতক্ষণ না ক্লিয়ার করবে, আমি অনলাইনে পড়াই কি অফলাইনে পড়াই, জিনিসটা একই জায়গায় থাকবে। ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। এবার যে কোনো একজন দায়িত্ব নিয়ে করো, তাহলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি না যে প্রবীরকেই করতে হবে, এখানে সুবায়ু করতে পারে, ওখানে অনিরুদ্ধ করতে পারে সিভিল থেকে, কোনো ব্যাপার না, করতে হবে। এবার তুমি এন এর জায়গায় যদি 1 বসাও, তাহলে n1, এন এর জায়গায় 2 বসাচ্ছ, n2, নাম দিলাম n1 n2, মানে e2 এর জায়গায় n2, e1 এর জায়গায় n1। তাহলে তুমি যদি এখানে বসো, তাহলে 1/n স্কয়ার থাকবে, 1/n2 স্কয়ার থাকবে, তাই তো? যদি n1 n এর জায়গায় n1 লিখি, n1 স্কয়ার, আর n এর জায়গায় n2 লিখলে n2 স্কয়ার। তাহলে n2 যখন এখানে লিখছি তাহলে এটা e2 হয়ে গেছে, আর তুমি এখানে যখন n1 লিখছো তাহলে এটা e1 হয়ে গেছে। এবার এই দুটোর ডিফারেন্স নেওয়া হয়েছে, ডিফারেন্স নিয়ে কোন এক্সপ্রেশনটা পাচ্ছি, এই 8 নম্বর এক্সপ্রেশনটা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এবার দেখো, এটা মানে এটা e1 মাইনাস e2 e2 মাইনাস e1 মানে তো এইদিকে 8 নম্বর, আবার নিচে
E2 মাইনাস E1 মানে H নিউ, তাহলে H নিউ মানে 8 নম্বর ইকুয়েশন লিখতে পারি তো? হ্যাঁ 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 দুটো তো সমান এখানে দেখো, তাই হ্যাঁ জন্য স্যার। এবার এই Hটাকে কোনাকুনি গুণ করে এরকম লিখেছে। তাহলে H যদি কোনাকুনি গুণ করি তাহলে E1 সমান এরকম আসছে। আগে এটাকে দেখো, এটাকে ওপরটা ভুলে যাও। E2 মাইনাস E1 যদি H নিউ হয়, Hটাকে কোনাকুনি গুণ করি, তাহলে নিউ বলছি, এটা ফ্রিকোয়েন্সি ভি এর মতো দেখতে লাগছে, সেটা সমান এটা লিখতে পারি তো E2 মাইনাস E1 বাই H। হ্যাঁ 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 বা না সবাই বলো, সবাই এগ্রি করছো তো? ইয়েস স্যার। এবার উপরে থাকা E2 মাইনাস E1 কে বসিয়ে দাও, তাহলে এই তালিকা যদি E2 মাইনাস E1 কে বসিয়ে দাও তাহলে কি হবে? তাহলে এক্সট্রা Hটা একটা গুণ হবে নিচে, দেখো H স্কয়ার ছিল এখানে, এখানে H স্কয়ার ছিল, এখানে H কিউব হয়ে গেছে। বুঝা গেল? আর কিছু কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক হ্যাঁ আছে, স্যার, ঠিক আছে ঠিক আছে। আমি এই জন্য বলছি এক্সপ্রেশন ধরে ধরে আমি দেখাচ্ছি না। 9 নম্বর কোশ্চেন, তাহলে 9 নম্বর হলো এটা। এবার ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য 1 বাই ল্যামডা মানে কি? মিউ বাই সি, মিউ বাই সি। মিউ এর মান জানো, বসিয়ে দাও, দেখো ফাইনাল ল্যামডার এক্সপ্রেশন একটা সি এক্সট্রা এসছে, এই যে। আর কিছু এসছে এক্সট্রা নিচে সি ছাড়া? এসছে কি? না 9 না না। নম্বরের সাথে মেলাও, দেখো এই নিচে একটা শুধু এক্সট্রা সি এসছে, আর কিছু এসছে हाँ सर। না। এবার পুরো জিনিসটাকে শুধু জেড স্কোয়ারটা বাদ দিয়ে, জেড স্কোয়ার বাদ দিয়ে বাকিটাকে তুমি ধরবে এম ই টু দি পাওয়ার 4 8 এপসিলন নট সি এইচ কিউব, পুরোটা ধরবে ক্যাপিটাল আর, পুরোটা শুধু জেড বাদ দিয়ে। দেখো তাই এসছে এখানে, জেড স্কোয়ার বাদ দিয়ে বাকিটাকে আমি ক্যাপিটাল আর ধরেছি। 10 নম্বরের সাথে মেলাও। হয়েছে? মিলেছে? এবার এখান থেকে ফাইনাল 11 নম্বর ইকুয়েশন আসছে, যেটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক। ঠিক আছে? হ্যাঁ স্যার দেখি। ওকে, এবার আমি নেক্সট এক্সট্রাতে যাই। হ্যাঁ ঠিক স্যার। আছে, দেখো এক্সরে আমি শর্টে বলছি, প্রিন্সিপালটা বলছি। কি বলছে? when high energetic fast moving electrons emitted from cathode strike, ভালো করে প্রত্যেকটা পয়েন্ট পড়ো, with melting metal target acting as anode। আমি আমার মুছছি জিনিসটা, লেখাটাকে না মুছলে লেখাটা অস্পষ্ট আসছে। তার মানে একটা হাই এনার্জেটিক ইলেকট্রন ক্যাথোড থেকে বেরিয়ে কি করছে? হাই এনার্জেটিক ফাস্ট মুভিং ইলেকট্রন ক্যাথোড থেকে এমিট করছে, মানে বেরিয়েছে, বেরিয়ে কোথায় টার্গেট মারছে? টার্গেটে। টার্গেটটা কি? অ্যানোড। এই অবধি বুঝতে পেরেছো কি করতে হবে? তার মানে কি হবে? এখান থেকে ইলেকট্রন বেরোবে, দেখো ডট 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 লাইন চলে গেছে, এই টার্গেটে গিয়ে ধাক্কা মারবে। তাহলে বেরোবে কোথা থেকে ইলেকট্রন? এখান থেকে ধাক্কা মারবে কোথায়? টার্গেটে। টার্গেটে ধাক্কা মারে সে কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে, এবং কি নির্গত করবে? এক্স-রে। ঠিক আছে, এবার আমি এই কনস্ট্রাকশনটা ডিটেলসে বোঝাচ্ছি। প্রিন্সিপালটা ক্লিয়ার কিনা বলো কেউ, নাকি অসুবিধা আছে এখন? ঠিক আছে। আর একবার বলুন স্যার। দেখো একটা এরকম জায়গা থেকে, এটাকে আমরা বলছি ক্যাথোড, গোল জায়গাটা থেকে হাই এনার্জেটিক ইলেকট্রন নির্গত হচ্ছে, নির্গত হয়ে সামনে রাখা এই জায়গাটা ধাক্কা মারবে। ধাক্কা মারার পর সে স্লো হয়ে যাবে, এবং সে কি নির্গত করবে? এক্সরে। সহজ কথা এটা। ঠিক আছে? আচ্ছা, এটা একটা কুলিশ টিউব। কুলিশ টিউব বলতে যেখানে আমরা এক্সরে অ্যাকচুয়ালি প্রডিউস করি। এই যে বাঁদিকে থাকা জিনিসটাকে আমরা বলছি ফিলামেন্ট। কি বলছি? ফিলামেন্ট। এখন ঢোকা যাবে না। প্রীতম আগে আসেনি? প্রীতম ঢুকতে হ্যাঁ পারছে স্যার, না? নেট চলে গেছিল। হ্যাঁ স্যার, নেট চলে গেছিল, এই জন্য বেড়ে গেছি, আবার নেট অন করছি। হ্যাঁ ঠিক আছে। এই যে কুলিশ নলে কি থাকছে? কুলিশ নলে একটা নির্দিষ্ট প্রেসারে রাখা হচ্ছে। এবার আমি ছবিটা দেখাই, নলে ক্লিয়ার হবে না জিনিসটা, তোমাদের মুখেই বলে দিই। এটা ইরেজ করি, নলে জিনিসটা ঘেটে যাবে। দেখো আমি যে জায়গাগুলো মার্ক করছি শুধু সেগুলো
শুনে নাও একবার, এটা পড়বে, না পড়লে ক্লিয়ার হবে না। এখানে মেন ইলেকট্রন নির্গত হবে ফিলামেন্ট থেকে, এবং ফিলামেন্টের দেখো তো ব্যাটারি দেওয়া আছে এফ এর সাথে, দেওয়া আছে তো? হ্যাঁ স্যার। তাহলে ফিলামেন্টে কারেন্ট যাবে কি যাবে না? যাবে যাবে। বাল্বে কারেন্ট গেলে বাল্ব গরম হয়? নরমাল হ্যাঁ, হলুদ হ্যাঁ। হয় তো? কেন হ্যাঁ, গরম হয়? ফিলামেন্ট গরম হয়, তাই তো? হুম তো এখানেও ফিলামেন্টকে যখন পোটেনশিয়াল দিচ্ছ, তাহলে ফিলামেন্ট গরম হবে তো? হুম ফিলামেন্ট গরম হলে কি করবে? ফিলামেন্ট যদি গরম হয়, থার্মোনিক ইমিশন হবে। থার্মোনিক ইমিশন মানে যে ইলেকট্রন গুলো নির্গত হবে সেটা উত্তেজিত হবে। কেন? গরম হয়ে গেছে ফিলামেন্ট। তবে গরম হওয়ার জন্য একটু আগে তোমাদের ছবিটা দেখালাম, যদি ইলেকট্রনটাকে খুব বেশি পরিমাণ গরম করা যায়, যে ছিটকে বেরিয়ে যাবে, যেটাকে আমরা আয়োনাইজেশন পটেনশিয়াল বলছি। এখানে ঠিক তাই ঘটনাটা ঘটবে। ও এখান থেকে সেই থার্মোনিক ইমিশন গুলো কি হবে, ইলেকট্রন গুলো উত্তেজিত হয়ে ছিটকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সোজা পথে গিয়ে, এখানে একটা সিলিন্ডার রাখা হয়েছে, সিলিন্ডারটা রাখার একটাই উদ্দেশ্য, যদি এটা না রাখা হতো তাহলে জিনিসটা ছড়িয়ে যেত, একটা লাইন বরাবর হতো না। এই সিলিন্ডার রাখার জন্য কি, ওই সরু সিলিন্ডারের ভেতর দিয়ে জিনিসটা পাস করবে, পাস করে কোথায় ধাক্কা মারবে? সামনে এখানে দেখো টার্গেট বলে, টি বলে ছোট করে লেখা, এই টার্গেটে একটা হাই মেল্টিং পয়েন্ট, মানে খুব সহজে গলে যায় না এরকম, এবং হাই এনার্জেটিক একটা টার্গেট রাখা হয়, যেটাকে আমরা মলিবডেনাম রাখতে পারি, অন্য কিছু, সেখানে গিয়ে ধাক্কা মারবে। কেন? এটা পজিটিভ আছে, আর ইলেকট্রন তো নেগেটিভ, তোমরা জানো নেগেটিভ পজিটিভ তে অ্যাট্রাক্ট হবে, হয়ে কি নির্গত করবে? এক্স রে। এটাই এই ঘটনাতে বলা আছে। কোথায় বলা আছে? যেটা আমি সহজ বাংলায় বোঝালাম, এটাই তোমরা ওয়ার্কিং প্রিন্সিপালে পড়বে, পড়ে আমাকে নেক্সট দিন জানাবে কোন জায়গাটা অসুবিধা হলো। বুঝতে পারলাম? যে ঘটনাটা আমি ছোট করে বললাম সেটাই তোমরা ওয়ার্কিং প্রিন্সিপালে পড়বে। যদি বুঝতে না পারো, রোববার তো ল্যাবে আসছো, আমাকে ক্লিয়ার করে দেবে, একটু সামনে বসে ক্লিয়ার করে নেওয়াটা দরকার আমার মনে হয়। এখানে কি লেখা আছে পুরোটাই পড়বে। অনেকে হয়তো প্রশ্ন করে, স্যার এটা কেন লেখা আছে, ওটা কেন লেখা আছে? ডিসি পাওয়ার সাপ্লাই তো লাগবেই, মানে আমরা চেষ্টা করবো টার্গেটটাকে পজিটিভ রাখা, আর যেটা ফিলামেন্ট সেটাকে নেগেটিভ রাখা। আর হাই এনার্জি ইলেকট্রন কি করছে? ওই টার্গেট ধাক্কা পাওয়ার পর স্টপ হচ্ছে। স্টপ হওয়ার পর খুব কম পরিমাণ, কত পার্সেন্ট দেখো, খুব কম পরিমাণে কিন্তু এক্সট্রা বার করতে পারছে। কত পরিমাণ? জাস্ট 2%, মানে খুবই কম পরিমাণ। এই কম পরিমাণ যে বার করতে পারছে, এটাই আমরা এক্স রে হিসেবে পাবো, বাকিটা ওয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে? কুলিজ নলে কিন্তু কোনো গ্যাস থাকে না, ভ্যাকুয়াম থাকে, মানে পুরো টিউবটা কিন্তু কোনো গ্যাস নেই, ফাঁকা। যদি গ্যাস থাকতো তাহলে গ্যাসের সাথে ইলেকট্রনের ধাক্কা মারতো, এবং ইলেকট্রনকে কিন্তু আমি হাই এনার্জি দিয়ে এখানে টার্গেটে ধাক্কা মারতে পারতাম না, এক্সট্রা নির্গত হতো না। তো এটা কিন্তু মেন পয়েন্ট, মনে রাখবে, কুলিজ নল কিন্তু ভ্যাকুয়ামে রাখা হয়েছে, মানে ফাঁকা রাখা হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, দু রকমের স্পেকট্রাম হয়, মানে আমরা দু রকমের এক্সরে পেতে পারি, একটা কন্টিনিউয়াস, একটা শার্পলি ডিফাইন্ড। তোমরা কি কি পড়বে বলছি, বেশি মাথা ঘামাবে না। দু ধরনের ডেফিনেশন পড়বে, কন্টিনিউয়াস এর ডেফিনেশন পড়বে, এক্সরে কন্টিনিউয়াস হলে কেমন পড়বে, আর এক্সেল দি ক্যারেক্টারিস্টিক্স হয়। ক্যারেক্টারিস্টিক্স মানে শার্প জিনিস পাবে, কন্টিনিউয়াস মানে প্রবাহমান, চলতেই থাকবে। ঠিক আছে? তো এখানে এই দুটো ডেফিনেশন পড়তে হবে তোমাদের। বলছে when a potential difference applied the target and the filament, the emitted electrons are accelerated। যে ইলেকট্রনটা বের হচ্ছে সেটা কি হবে, তার স্পিড বাড়তে থাকবে, অ্যাক্সেলারেট হচ্ছে ফিলামেন্ট থেকে টার্গেট, এন্ড কাইনেটিক এনার্জি কত হচ্ছে? এইটা, ওই গতিশক্তি নিয়ে ধাক্কা মারবে। ধাক্কা মারার পর কি হবে? হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে ধাক্কা মারার পর 99.8%। কতটা কনভার্ট হয়ে যাচ্ছে? 99.8%। এবং তার মধ্যে কিছু বাকিটা ওয়েস্ট হয়ে গেল, তার মধ্যে 0.2% তুমি এক্সট্রা হিসেবে কিন্তু পাবে। এটা কন্টিনিউয়াসলি ভ্যারিয়েশন হচ্ছে বলে, ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট ফ্র্যাকশন অফ ইলেকট্রন বেরোচ্ছে বলে,
আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু এক্স রে কন্টিনিউয়াসলি পাচ্ছি। কিন্তু যদি এটা একটা হাই এনার্জি দিই, ভালো করে শুনবে কথাটা, এক চান্সে বুঝবে না বলেই আমি জাস্ট ছোট করে বোঝাচ্ছি, বাড়িতে পড়ার পর আবার কোশ্চেন আসবে এখানে। এবার ধরো এই যে ইলেকট্রনটা, ভেতরে ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে এখানে গ্যাপ তৈরি হবে তো, সেটা আগে বোঝাও। ধরো ভেতরের ভেতরের অরবিটে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে এখানে শূন্যস্থান পূরণ হবে তো, শূন্যস্থান হবে তো। হ্যাঁ স্যার হবে। এবার যেই হবে তাহলে ওপরে থাকা অরবিট গুলো বলবে যাই ভাই আমি তাহলে ঢুকে যাই ওখানে, তাই তো? হ্যাঁ, ফাঁকা জায়গায় ঢুকে যাবে। হ্যাঁ। ফাঁকা জায়গায় ঢুকে যাবে, তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে এইভাবে, ধরো ওয়েভ ভাবে বেরিয়ে যাচ্ছে। তার মানে এরকম অসংখ্য ইলেকট্রন বিভিন্ন অরবিট থেকে যখন বেরোবে, সেটা পূরণ করতে কি হবে, বিভিন্ন ধরনের ওয়েভ ফিরে আসার চেষ্টা করবে হায়ার লেভেল ইলেকট্রন থেকে। তখন আমরা কি পাবো, নির্দিষ্ট অরবিটের নির্দিষ্ট ওয়েভলেন্থ পাচ্ছি। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়েভলাইন পাচ্ছি, কে বিটা, কে আলফা, কে এই ধরনের এক্সরে পাচ্ছি বিভিন্ন ওয়েভলেন্থের জন্য। এই ধরনের এক্সরে কে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স এক্সরে। ঠিক আছে, মানে এখানে কিন্তু পার্টিকুলার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আছে কি ধরনের পারবো, এবং এইগুলো কিন্তু আমরা শার্পলি দেখতে পাচ্ছি। শার্পলি দেখতে পাচ্ছি, দেখো গ্রাফটা দেখো, এখানে কে বিটা, কে আলফা, এল সিরিজ গুলো তুমি চিনতে পারছো। বাট এই যে নিচের গ্রাফটা যে লাইনটা এরকম করে চলে গেছে, সেটাকে তুমি চিনতে পারছো না, মানে কোথায় 1 কোথায় 2 বুঝতে পারছো না, ওটা কন্টিনিউয়াস। কিন্তু এখানে তুমি শার্পলি যেহেতু চিনতে পারছো, তো এটাকে ক্যারেক্টারিস্টিক্স এক্সরে বলছি। ঠিক আছে, এই জিনিসটা আমি নেক্সট দিন আবার বলে দেবো। এটা ক্যালকুলেশনটা আজকে আমি দেখাচ্ছি না, কারণ তোমাদের মাথা ঘেটে যাবে নইলে। তোমরা বাড়িতে কোন কোন গুলো পড়ে রাখবে, প্রপার্টিজ গুলো পড়ে রাখবে, এটা কিছু বোঝানোর নেই, যদি না বুঝতে পারো জিজ্ঞাসা করবে, আসতে পারে, খুব আসে কোশ্চেনটা। আর মেডিকেলি ইউজ, মেডিকেল সায়েন্সে এর ব্যবহার, ঠিক আছে, মেনলি রেডিওগ্রাফি খুব ইউজ হয়, সার্জারিতে তো ইউজ হচ্ছেই। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কোথায় ইউজ হচ্ছে, ডিটেকটিভ ডিপার্টমেন্টে কিভাবে ইউজ হচ্ছে, এইগুলো তোমরা কিন্তু পড়ে রাখবে, কারণ এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি অনেক সময় কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, প্রপার্টিজ ইউজ পড়ে রেখো। আমি তোমরা একটু হ্যাঁ বা নাতে উত্তর দিও, আমি বলে দিচ্ছি যে তোমরা আজকে কি কি বুঝতে পারোনি, তোমরা ইয়েস বা নোতে আমাকে উত্তর দিও। ঠিক আছে, আচ্ছা প্রথমে বুঝতে পেরেছো, বোরের পোস্টুলেটটা বুঝতে পেরেছো তাই তো? হ্যাঁ স্যার। ওকে, বুঝতে যেটা পারোনি সেটা বাড়িতে তোমাদের হোম টাস্ক থাকলো, সেটা হচ্ছে বিভিন্ন ইকুয়েশন গুলো কি করে আসছে সেটা আমাকে সলভ করে রোববার দেখাবে। বুঝতে পারেনি। ঠিক আছে, ঠিক আছে, ট্রাই করবে, ট্রাই করলে বুঝতে পারবে। এই যে ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি, যে ইকুয়েশনের জায়গায় ইকুয়েশন বসিয়ে দেখো যেগুলো আসছে কিনা, পারবে, করা যাবে তো? হ্যাঁ চেষ্টা করবো স্যার। হ্যাঁ, একটা ফ্রেশ খাতায় চেষ্টা করবো স্যার। হ্যাঁ, ট্রাই করলে কি হবে, তাহলে আটকানো ক্লিয়ার হয়ে যাবে যে কেন ভুল করছি। তাহলে পরীক্ষা হলে আটকানো হচ্ছে, আমার সামনে আটকানো অনেক ভালো। আচ্ছা, যেটা বুঝতে পেরেছো সেটা আমি বলি, প্রিন্সিপালটা হয়তো বুঝতে পেরেছো, একটু ছোট করে বলেছি, কিন্তু কনস্ট্রাকশন বুঝতে পারোনি, তাই তো? কনস্ট্রাকশন মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, ইয়ে নয়, ওই ওই যে আপনি যে টিউবটা বললেন, ওই টিউবটা কোনটা একটু দেখিয়ে দিলে ভালো হতো। এই তো, এই যে গোল দেখো টিউবটা দেখতে পাচ্ছ না, বড় একটা সার্কেল আছে, দুদিকে দুটো হাত, ও আচ্ছা আচ্ছা ওটাই আচ্ছা, টিউব। ক্লোজ সারফেসের মধ্যে, ঠিক আছে। টিউবের ভেতরে ছোট ছোট জিনিসগুলোকে ইনসার্ট করা আছে ভেতরে, আচ্ছা ঠিক আছে। যেটা পেছনে আঁকা আছে, দেখো একটা সার্কেল আঁকা আছে, তার দুপাশে দুটো চওড়া হাত চলে গেছে, ওরকম ওটা হচ্ছে কিউলিস টিউব। কনস্ট্রাকশনটা আরো বলতে হবে, আরো ডিটেলস আমি আর মুখের সামনে আলোচনা করব। ঠিক আছে, আর বুঝতে পারোনি কন্টিনিউয়াস আর ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? একদম বুঝতে পারোনি তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। না, এটা না বোঝাটাই স্বাভাবিক, কেন এটা খুব কঠিন জিনিস, মানে এইগুলো তো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ না, মানে যে জিনিস চোখের সামনে দেখতে পাও অনেক সোজা হয়ে যায়। আমি ডায়োড নিয়ে বললাম, এটা ডায়োড দেখিয়ে দিলাম, তোমরা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এক্সরে দেখাতে গেলে তোমাদের সেরকম জায়গায় নিয়ে যেতে হবে, আর সেরকম জায়গায় নিয়ে যাওয়া মানে সেরকম প্রোটেকশন নিয়ে যেতে হবে, তো ওটা একটু রিস্কি হয়ে যাবে। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের ল্যাবে গল্প, আগের দিন তো ক্লাস প্র্যাকটিক্যাল হবে, ছোট প্র্যাকটিক্যাল হবে, কম্পারেটিভলি প্র্যাকটিক্যালটা ছোট একটা প্র্যাকটিক্যাল,
তোমাদের মোটামুটি টাইম থাকলে আমি চেষ্টা করব ক্লাসে যতটা সম্ভব একটু আলোচনা করে দেবো। আর এই পার্টটা আলোচনা হ্যাঁ, করে দেওয়ার বেশ একটাই সুবিধা। উদ্দেশ্য। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে? বলছি ওটা করলে একটু ভালো হয়, আজকে মাথার উপর থেকে গেল। না, মাথার উপর দিয়ে যাবে, আমি তো বলছি মানে সব জিনিস তো অনলাইন হয় না। আমাদের তোমাদের যেমন বললাম না, বায়োসাভার লর যে ইন্টিগ্রেশন গুলো, ওগুলো তো বোর্ডের জিনিস, বোর্ডে করে দেখাতে হবে আমাকে। আর তোমরা কেউ খাতা নিয়ে প্রশ্নই করলে না আগের দিন। একটা ডিপার্টমেন্টে 2টো ল্যাব হয়ে গেল আর তোমাদের একটা ল্যাব হয়ে গেল। আমি ভেবেছিলাম তোমরা করবে কোশ্চেনটা, কিন্তু আমাকে মনে করিয়ে দিতে হলো। আর স্যার পরীক্ষা হলে করতাম, সেমিস্টারে আসতে কিচ্ছু মনে করো। ক্লাসের শেষে স্যার হ্যাঁ, করতাম, ক্লাসের শেষে প্রশ্ন করতাম স্যার। ক্লাসের শেষে তো তোমার দায়িত্ব প্রশ্ন করা। আমি যদি বলি চলে যেতে, তুমি যদি বলো স্যার আমি একটা প্রশ্ন করবো, আমি কি তোমাকে চলে যেতে বলবো? তুমি তো বলবে যে স্যার, তুমি তো ছিলে তোমরা ওখানে, তুমি বলবে না স্যার আমি একটা প্রশ্ন ছিল আপনি কি করবেন? আমার তো বাড়ি ফেরার উদ্দেশ্য, আর তো কোনো উদ্দেশ্য নেই। ওখান থেকে বেরিয়ে যেতাম 1:15 জায়গায় 1:30টায় বেরোতাম। তোমাকে তো বলতে হবে না। কারণ কালকে আমি 4:20-তে ছেড়েছি, আমি ইচ্ছে করে 4:20-তে ছেড়ে দেখলাম কে কি বলে না বলে। ও মা, দেখি কারোর কোনো প্রশ্ন নেই অন্য ডিপার্টমেন্টে। ভালো, ঠিক আছে, সবাই বুঝে গেছে। প্রশ্নটা করতে হবে, প্রশ্ন না করলে আমার পক্ষে 100% তোমাদের ডাউট ক্লিয়ার করা ডিফিকাল্ট হয়ে যাবে। এইগুলো মুখস্থের জিনিস, মুখস্থ করে কোশ্চেন দিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, ঠিক আছে, মুখস্থ করে পরীক্ষায় উগড়ে দিলে যদি এক্সপ্লেনেশন কোশ্চেনটা চলে আসে না, তখন আটকে যাবে। তখন মনে হবে একটু যদি বুঝে নিতাম তাহলে নিজের ভাষাতেও লিখতে পারতাম। স্যার আপনি কোন কোয়েশ্চেনটার কথা বলছেন বোঝাবেন, মানে আমরা জিজ্ঞেস করিনি, মানে কোন কোয়েশ্চেনটা? ইলেকট্রোম্যাগনেটিজমের ইন্টিগ্রেশন, মনে করে দেখো। এই দেখো, এই মেয়েটা মনে রাখতে পারছে না। হ্যাঁ, ইউনিট ইউনিট 5-এ। 5 এর ছিল স্যার।